প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের আরেকটি বিশেষ ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে ভার্চুয়াল এই রাতে স্বাগত জানাচ্ছি। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ নবীনগরের কথার ভার্চুয়াল টক শো অনুষ্ঠানের ৪১৬ পর্ব। আপনারা জানেন, যারা নিয়মিত আমাদের এই ভার্চুয়াল টক শো গুলো দেখেন, যে মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি এমন একটি মূল মন্ত্রকে সামনে রেখে ঠিক ৫ বছর আগে ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ আমরা যাত্রা শুরু করেছিলাম এবং দেখতে, দেখতে ইতিমধ্যে আমরা ৪১৫টি পর্ব শেষ করেছি। আজকে ৪১৬ পর্বের ভার্চুয়াল টক শো আয়োজন। গত ২ ফেব্রুয়ারি থেকে আমরা বিশেষ এই আয়োজনটি শুরু করেছি, যার নাম দিয়েছি জনতার মুখোমুখি। অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর উপজেলা থেকে যারা এমপি প্রার্থী হয়েছেন বিভিন্ন দল থেকে, তাদেরকে আমরা এই অনুষ্ঠানে এনে জনতার মুখোমুখি দাঁড় করাচ্ছি নবীনগরের কথার মাধ্যমে এবং নবীনগরবাসীর নানান প্রশ্নগুলো আমরা প্রার্থীদের কাছে তুলে ধরছি। যেই প্রশ্নগুলোর খোলামেলা জবাব দিচ্ছেন প্রার্থী। আজকে জনতার মুখোমুখি হয়েছেন আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব নজরুল ইসলাম নজু, যিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে। যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি চরমোনাইয়ের পীরের যেই দলটি, এবং তার মনোনীত একজন এমপি প্রার্থী, যার প্রতীক হচ্ছে হাত পাখা। অর্থাৎ হাত পাখা নিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হবেন আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। তো সেই অনুষ্ঠানে তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যুক্ত হয়েছেন। নজরুল ইসলাম নজরুল ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে প্রশ্নকর্তা হিসেবে বিগত যতগুলো প্রোগ্রামে আমরা একজন করে গণমাধ্যম কর্মীকে যুক্ত করবার চেষ্টা করেছি, আজকেও জনতার মুখোমুখির এই ৪১৬ পর্বে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রশ্নকর্তা হিসেবে জনাব অভিজিৎ বণিক, একজন গণমাধ্যম কর্মী, সুপরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আ বিশেষ করে নবীনগরের প্রতিটি মানুষের কাছে। যারা দেখছেন দেশে কিংবা প্রবাসে নবীনগরের কথার এই ভার্চুয়াল টক শো আয়োজনটি, আপনারা নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলি এখানে করবেন। তবে গতকাল একটি প্রোগ্রাম করতে গিয়ে আমি খুব বিব্রতকর একটি পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। এত বেশি প্রশ্ন ছিল, অর্থাৎ প্রতি সেকেন্ডে, সেকেন্ডে গতকাল যিনি ছিলেন, অর্থাৎ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, আসলে জনগণের প্রশ্নগুলি আমি নিতে পারিনি। আমি ক্ষমা চেয়েছি শেষ পর্যন্ত, কারণ প্রতি সেকেন্ডে প্রশ্ন করতে, করতে প্রায় ২৫০০ প্রশ্ন কালকে ছিল। যে অনুষ্ঠানটি প্রায় ৬০,০০০ এর উপর দর্শক কালকে দেখেছে। আমরা আশা করছি এই আজকের যে ৪১৬ পর্বের এই ভার্চুয়াল টক শো, সেটিও হয়তোবা আজকে বিশাল একটি আ আ দর্শক আ দেখবেন। কারণ ইতিমধ্যে মাত্র ১ মিনিটের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে দর্শক সংখ্যা কিভাবে হুমড়ি খেয়ে পড়ছেন এই অনুষ্ঠানটি দেখবার জন্য। এবং বোঝা যাচ্ছে যে নজরুল ইসলাম নজু ভাইয়েরও দেশে এবং বিদেশে অসংখ্য ভক্ত রয়েছেন আমাদের এই টক শোটি প্রাথমিক এই অবস্থায় একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো কথা না বাড়িয়ে সরাসরি আসতে চাই আজকে অনুষ্ঠানের যিনি মুখ্য আলোচক, আমাদের এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু। নজু ভাই, আপনাকে ওয়ান্স এগেইন স্বাগত জানিয়ে জানি আপনি একটু অসুস্থ, কারণ এই প্রোগ্রামটি গত ৪ তারিখ হওয়ার কথা ছিল। আপনি আমাকে গত ৪ঠা ফেব্রুয়ারি রাত ১০ টায় জনতার মুখোমুখি এই অনুষ্ঠানে হাজির হবেন বলে আমাকে কথা দিয়েছিলেন। কিন্তু ৪ তারিখ সকালবেলা আপনার সঙ্গে যখন যোগাযোগ করলাম, তখন আপনি এতটাই সিক ছিলেন যে আপনি কথাই বলতে পারছিলেন না। আমার আসলে খুব কষ্ট হচ্ছিল যে কেন আপনি এরকম একটি নির্বাচনে নিজেকে শারীরিকভাবে এভাবে ধ্বংস করে দিচ্ছেন। তখন সেদিন আপনি কথা বলতে পারেননি। আজকেও একটু আগে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, দেখছিলাম যে বারবার আপনি কাশতেছিলেন, বারবারই কাশি আসছিল এবং আজকেও মনে হয় গলাটা কিছুটা ধরা। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি নির্বাচনী মাঠে বেশ শক্তভাবেই এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। আমার ১ম প্রশ্ন হচ্ছে ছোট্ট একটি প্রশ্ন। আপনি একসময় আপনাকে আমরা প্রগতিশীল রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি এবং তখনকার আওয়ামী লীগের এমপি ফয়জুর রহমান বাদল ভাইয়ের সঙ্গে আপনার একটি বেশ ভালো সম্পর্ক ছিল। সেই কারণে আমরা এখনো আপনাকে মনে করি আপনি আমাদের লোক, প্রগতিশীলতার ধ্যান ধারক রয়েছেন। সেই জায়গা থেকে আপনি গণ অধিকার পরিষদে যুক্ত হয়েছিলেন। সেখান থেকে আবার ছিটকে আপনি চলে গেলেন সরাসরি একটি ইসলামী দলের সঙ্গে, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার ১ম প্রশ্ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী শাসন কায়েম করবার জন্য একটি রাজনৈতিক দল।
সেখানে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনাকে ভোট দিয়ে কোনো বিপদে পড়ব না তো? কি বলবেন? একটু আনমিউট হতে হবে ভাই। আপনি শুনতে পাচ্ছি না। একটু আনমিউট হয়ে নেন। আপনি মাইকের মধ্যে একটু চাপ দেন, তাইলে আনমিউট হয়ে যাবেন। আপনার এখানে দেখেন একটা মাইক আছে, মানে ওই যে একটা চিহ্ন একদম কোণাতে। ওটাতে একটু টাচ করলেই আপনি আনমিউট হয়ে যাবেন। নজরুল ভাই, আপনি একটু আনমিউট হন। মিউটে আছেন তো? আমি এখান থেকে মিউটটা আনমিউট করতে পারছি না। সম্ভবত আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, না হয়নি। হ্যালো? আপনার আশেপাশে কেউ আছে? উনাকে একটু বললেই হবে যে একটু মিউটটা একটু ছুটিয়ে দিতে। আপনার কথা আপনার শুনতে পাচ্ছি না। আচ্ছা। একটু কারো একটু হেল্প নিতে হবে। হ্যালো? আপনি দেখেন আপনার মোবাইলের মধ্যে একদম, একদম পাশে একটু মাইকের মতো দেখতে, ওটাতে একটু জাস্ট টাচ করলে হবে। আপনি আনমিউট হয়ে যাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন নাকি? এখন শোনা যাচ্ছে একদম পরিষ্কার। আমার প্রশ্নটি ছিল যে আপনি একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী দলের সঙ্গে যুক্ত হয়েছেন। নবীনগরে সনাতনী সম্প্রদায়ের অসংখ্য ভোট রয়েছে। আমিও একজন সনাতনী সম্প্রদায়। আমি আপনাকে কেন ভোট দেব, যেহেতু আপনি ইসলামী শাসন আন্দোলনে যুক্ত হয়েছেন? যদি এর সঙ্গে আরো যুক্ত করি, আপনার মধ্যে এমন কি কোয়ালিটি আছে যে নবীনগরবাসী এই বাঘা বাঘা এখানে ক্যান্ডিডেট থাকার পরও আপনাকে ভোট দেবে? কি আপনার মধ্যে আছে যে কারণে আপনাকে আমরা ভোট দেব? নজরুল ভাই। জি, ধন্যবাদ। যে আপনি বলছেন যে আমি আগে একা ছিলাম, এখন ইসলামী আন্দোলনে গেছি। আসলে ইসলামী আন্দোলন এমন একটা দল যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদ, এবং ওই দল থেকে আমি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে পারবো। ইসলাম একটা খুবই শান্তির চমৎকার। ধর্ম। আমাকে যদি বলতো যে তুমি অন্য কোনো ধর্মকে প্রাধান্য দিতে পারবা না, বা অন্য কোনো ধর্মকে নিরাপত্তা দিতে পারবা না, বা অন্য কোনো ধর্ম তাদের পালন করতে তুমি বাধা দিবা, তাহলে কিন্তু আমি চিন্তা ভাবনা করতাম। কিন্তু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল ধর্মে তাদের কাছে নিরাপদ, এবং শান্তির জন্য কাজ করে যাওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। সেজন্য আমি এই ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করেও আমি সকল ধর্মকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। তাদের এই কালচারাল যে উৎসব আছে সেগুলা তারা নির্বিঘ্নে পালন করতে পারবে। আরেকটা কি প্রশ্ন করছিলেন? মানে আপনি কি মনে করছেন যে আমাকে ইসলামী কেন আন্দোলন ভোট বাংলা, দিবে? এত হ্যাঁ, মানে অর্থাৎ আপনার ভোট কি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার ফলে আপনি কি মনে করছেন যে আপনার ইমেজ আগের চেয়ে বেড়েছে এবং ভোটের সংখ্যাটাও বাড়বে এবং শেষ পর্যন্ত হয়তো সবাইকে চমকে দিয়ে আপনি সংসদেও যেতে পারবেন? এটাই কি জি, মনে জি, হচ্ছে আপনার কয়েকদিন ঘুরে? জি। আসলে আমাকে কেন ভোট দিবে? বাঘা, বাঘা বড়, বড় প্রার্থী আছে। জি, আসলে নবীনগরের মানুষ এখন সচেতন। নবীনগর এমন একজন মানুষকে চায়, যার কাছে মানুষ আসতে পারবে, কিছু বলতে পারবে, এবং যে মানুষটা নবীনগরের মানুষের সুখ-দুঃখটা বুঝতে পারে। সেই মানুষকে
নবীনগর মানুষ চায়। যোগ্যতা দিয়ে মানুষ অনেক কিছু করেছে। আসলে যোগ্যতা কিন্তু আমরা তৈরি করলেও কিন্তু সেটা কিন্তু জনগণের দিক থেকেই সবচেয়ে বেশি সাপোর্টটা পাওয়া যায়। আর সেই সাপোর্টটাই জনগণ আমাকে দিয়েছে এবং জনগণ বুঝতে পারছে, নবীনগরের মানুষ সেটা বিশ্বাস করতে পারছে যে আমি নজরুল ইসলাম নজু মানুষের কোনো ক্ষতি করব না। সেজন্য মানুষ আমাকে ভোট দিবে ইনশাল্লাহ। তার মানে আপনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। গত কয়েকদিন ঘুরে কি আপনার কাছে মনে হয়েছে যে পাবলিক আপনাকে ভোট দেবে এবং আপনি শেষ পর্যন্ত ধানের শীষ কিংবা স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীক কিংবা আ আ আরেকটি ১১ দলীয় জোটের যিনি প্রার্থী রিকশার আমজাদ হোসেন আশরাফ, তাদেরকেও কি আপনি টপকে যেতে পারবেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি কিন্তু যখন নির্বাচনে নামি তখন কিন্তু আমি নবীনগরের মানুষের চিন্তা ভাবনা করে নেমেছি। যে দল আমাকে জোট বেঁধে আমাকে নামাবে, যে ৪-৫ জন মিলে আমাকে ভোট দিয়ে পাস করাবে। আমি কিন্তু ওই চিন্তা করে নামিনি। আমি কিন্তু নেমেছি যে নবীনগর মানুষের হৃদয়ে আমার পৌঁছতে হবে। নবীনগর মানুষের হৃদয়ে যখন আমি পৌঁছে যাব, তখন মানুষ আমাকে জোট বেঁধেই ভোট দিবে। কাজেই ওই জোট চিন্তা করে লাভ নাই। আমার দরকার মানুষের কাছে যাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া। আর সেটা আমি মানুষের ভালোবাসা আল্লাহর রহমতে আমি পেয়েছি এবং আগামীতে আরো পাবো। এই যে বললেন যে নবীনগরবাসীর হৃদয়ে আপনি ঢুকে গেছেন বা ঢুকে আরো যাবেন। এর পেছনে কি এমন ক্যারিশমা আপনার আছে? কি বলছেন বিভিন্ন জনসভায় গিয়ে? আপনি নবীনগরবাসীকে নিয়ে আপনার ভাবনা, চিন্তা, পরিকল্পনা, নবীনগরবাসীকে আপনি কি এমন উপহার দিতে যাচ্ছেন যে কারণে মানুষের হৃদয়ে আপনি ইতিমধ্যে ঢুকে গেছেন কিংবা শেষ পর্যন্ত হয়তো সংসদে চলেও যাবেন। সেই পরিকল্পনাগুলো যদি একটু আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনি জি, নবীনগরকে নিয়ে আসলে কি করতে চান? জি, আসলে ভাই নবীনগরের মানুষ এখন পরিবর্তন চায়। নবীনগরের মানুষ এখন নতুন কিছু দেখতে চায়। নবীনগরের মানুষ এখন অনেক সচেতন। নবীনগরের মানুষ সেটাই করবে যে উম যাকে দিয়ে নবীনগরের উন্নয়ন হবে, যাকে দিয়ে দুর্নীতি হবে না, যাকে দিয়ে অযথা মানুষ হয়রানি হবে না, যাকে দিয়ে মানুষ নিরাপদে থাকবে, যাকে দিয়ে উম নবীনগরের কৃষক যারা আছে তাদের ন্যায্য বুঝে পাবে। যেমন অসহায় মানুষ তাদের হক বুঝে পাবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, রাস্তাঘাটের সংস্কার করবে। সেরকম একজন মানুষ নবীনগর মানুষ পছন্দ করবে এবার। সেজন্য আমার বিশ্বাস এইবার নবীনগরের মানুষ আমাকেই বেছে নিবে ইনশাল্লাহ। মানে দুর্নীতির বিরুদ্ধে আপনি জেহাদ ঘোষণা করবেন কিংবা আপনি দুর্নীতিগ্রস্ত নন। দুর্নীতি মানুষ পছন্দ করে না এবং আপনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যেগুলি প্রায়ই আপনি বলেন বিভিন্ন জনসভায় এবং আমাদেরকেও বলেন। কিন্তু একটি অভিযোগ কিংবা একটি আপনার বিরুদ্ধে সবসময় ফেসবুকে একটি পক্ষ, একটি চক্র যাই বলেন আপনি আপনার ভাষায়, তারা বরং আপনাকেই দুর্নীতিগ্রস্ত বলতে চাওয়ার চেষ্টা করে। বলা হয় যে আপনি বিদেশে গিয়ে নানানভাবে দুর্নীতির মাধ্যমেই শত, শত কোটি টাকা কামিয়েছেন এবং সেই টাকাই এখন দুহাতে বিলিয়ে সংসদে যাওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগটা আপনি কিভাবে খণ্ডন করবেন? আসলে মানুষ ব্যাখ্যা ভুল দেয়। যারা একজন ব্যবসায়ী জানে ব্যবসায়ীর খবর। ব্যবসা করতে গেলে মানুষের যে ক্যাপাসিটি লাগে সেটাই আমি করে যাচ্ছি এবং ব্যবসায়ী হিসাবে আমি প্রতিষ্ঠিত। আমি যদি দুর্নীতি ব্যবসা করতাম তাহলে আমি এই টিকে থাকতাম না। যারা দুর্নীতি ব্যবসা করে, আমার সাথে অনেক ব্যবসায়ী আছে যারা দুর্নীতি ব্যবসা করে তারা কিন্তু টিকে নাই। আল্লাহর রহমতে আমি টিকে আছি এবং ভবিষ্যতেও থাকবো। কারণ আমার ব্যবসার মধ্যে কোনো দুর্নীতি নাই। আমাকে হয়তো এই ছোট করার জন্য আমাকে এ মানে এই লাইনের থেকে দূরে রাখার জন্য হয়তো একটি মহল লেগে আছে। তবে আমি এগুলা ভয় করি না ইনশাল্লাহ। এই যে আপনি এখন বললেন যে আপনি পাবলিক আপনার কাছে একটি পরিবর্তন চাই। নতুন কিছু দেখতে চাই নবীনগরে। এই পরিবর্তন বা নতুন কিছু দেখার কোন বিষয়গুলিতে আপনি আসলে টাচ দিতে চাচ্ছেন? বিশেষ করে আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি, এই যে আপনি নবীনগরের বিভিন্ন আনাচে-কানাচে গ্রামে গঞ্জে ঘুরছেন বা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন।
সেখানে মানুষজন আপনাকে আসলে সবচেয়ে যে বিষয়গুলোর উপর জোর দিয়ে বলেন যে, "নজু ভাই আমরা এই জায়গাটাতে এখনো পাই নাই, এটা পাই নাই, সেটা পাই নাই।" কি বলে আসলে আপনাকে ওরা? মানুষ কি বলে? নবীনগরে কোন জায়গাগুলিতে সবচেয়ে বেশি কাজ করার এখন স্কোপ রয়েছে যেগুলিতে আপনি কাজ করতে আগ্রহী? মানুষ যে কথাগুলি বলে সেগুলি কি আপনি একটু বলবেন? যে কোন জায়গাগুলোতে আপনি কাজ করতে চান বা মানুষ আপনাকে দিয়ে কাজগুলি করাতে চায়? জি, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ সবচেয়ে বেশি যোগাযোগ ব্যবস্থাটা এখনো নবীনগর পুরোপুরি হয় নাই। এমনও রাস্তা আছে আমনে গেলে কোমর ভেঙে যায়। গরিব ভাইয়েরা অটো কিনে নতুন অটো ২ মাসের মধ্যে অটো নষ্ট হয়ে যায়। রাস্তা আছে কিন্তু সংস্কারের কোনো নাম নেই। সব রাস্তা ভাঙ্গা। হুম, তারপরে যোগাযোগ ব্যবস্থা নেই। আমি আজকেও আমি চল্লাপাং গিয়েছিলাম। তাদের মানে কথা শুনলেই চোখ দিয়ে পানি চলে আসে। আহা! আমি যাওয়ার সময় আমার খুব কষ্ট হয়েছে। যে বুড্ডা যে গেছি মানে ওইখানে রাস্তাই নাই। আমি চিন্তা করছি আমার দক্ষিণ এলাকার মাশাআল্লাহ অনেক কাজ আছে। শুধু রাস্তাঘাট আছে, সংস্কারের দরকার। আমার দক্ষিণ এলাকায় সংস্কার করে দেওয়া দিলেই মানুষ সুন্দরভাবে চলতে পারবে। কিছু, কিছু রাস্তা আছে এটা দেব। কিন্তু উত্তরে এরকম নাই। আমি চিন্তা করছি এইবার নতুন একটা মানুষ দেখবে, উত্তরে আমি অনেক কিছু করে দিব। হুম, যেন নদী বেয়ে না যায়। যেমন বটগড়ের একটা ব্রিজ। ৫৪ বছরে বটগড়িয়া সুনামধন্য একটা গ্রাম। সেই গ্রামের ব্রিজটা এখনো হয় নাই। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে সরকার থেকে আনতে যেয়ে যদি কোনো অর্থ আমার খরচ হয় নিজের পকেটের টাকা দিয়ে ওটা আমি এনে দেওয়ার চেষ্টা করব। হুম। এরকম রাস্তাঘাট আমি করে দিব যেন মানুষ একটা নতুন নবীনগর দেখে সেই স্বপ্ন নিয়ে আমি এগোচ্ছি। খুবই চমৎকার। গতকাল আমাদের টক শোতে ফুটবল প্রতীকের একজন প্রার্থী আপনি চেনেন, তার নাম কাজী নাজমুল হোসেন তাপস। তিনি একটি অসাধারণ কথা বলেছেন যেটি আজকে অনেকটা ভাইরাল হয়েছে। অর্থাৎ ৫ই আগস্টের পর একটি মামলা বাণিজ্য সারা দেশে যেমন চলেছে, আমাদের এই নবীনগরেও চলেছে সেটি আপনিও জানেন। আপনার এলাকার আপনার আত্মীয়স্বজনরাও নানান এই ধরনের মিথ্যা মামলায় জড়িত হয়েছে। মামলা বাণিজ্যর কারণে। এইরকম একটি প্রশ্ন করবার পর তিনি বলেছিলেন, তিনি এমপি নির্বাচিত হতে পারলে নবীনগর থানায় উইথআউট এনকোয়ারি অর্থাৎ তদন্ত ছাড়া কোন ধরনের মামলা তিনি হতে দেবেন না। আপনাকেও যদি সৃষ্টিকর্তা আপনার তকদিরে লিখা থাকে কিংবা আপনি এমপি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন, সেক্ষেত্রে নবীনগরের অনেকগুলো আলোচনার অন্যতম হচ্ছে এই মামলা বাণিজ্য। আপনি কতটা এগুলি দূরীকরণে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন? জি, থ্যাংক ইউ। আসলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এটার কিন্তু আমরাই ভুক্তভোগী আসলে। আমাদের নিজের চোখে দেখা। মানে কোন বড়, বড় দলের একজন ফোন দিলেই ওরে ধরে নিয়ে আসেন, ও ধরে নিয়ে যায়। এরকম পরিস্থিতি আর হবে না। যদি আল্লাহর রহমতে আমি মানুষের ভোটে যদি নির্বাচিত হতে পারি, আমি প্রশাসনকে কোনো বাধাগ্রস্ত করব না। উনাদের স্বাধীনভাবে যতটুকু স্বাধীন পাওয়া দরকার, স্বাধীন মতো থাকবে। আর তদন্ত ছাড়া কোনো মামলা নিতে দেওয়া হবে না। তাদেরকে আমি সেই নির্দেশ দিব এবং তাদেরকে আমি স্বাধীনভাবে কাজ করতে দেব। কোন সন্ত্রাসী বা কোন অন্যায়কারী যেন কোন ছাড় না পায়। আর কোন ভালো মানুষ যেন কোন কারণে হয়রানি না হয়। আর তদন্ত ছাড়া যেন কোন মামলা না হয়। সেই ব্যাপারে আমি জোর দেব ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করে আমি প্রশ্নকর্তা অভিজিৎ বণিকের কাছে আসবো। যেটি আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে। অন্তত বিগত ২৮ বছরের সাংবাদিকতায় আমি দেখেছি যে এই নবীনগরে যারা এমপি হয়েছেন, এই যে নানান আ সরকারি কমিটি থেকে আরম্ভ করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির নানান উপকমিটিগুলো এমপির সুপারিশে করা। এবং দেখা যায় যে শিল্প সংস্কৃতি, শিল্পকলা, আইনশৃঙ্খলা কমিটি সহ নানান কমিটিগুলোতে যেই এমপির আ আশেপাশে যারা আষ্টে-পৃষ্ঠে থাকে, একেবারে দলীয় বিবেচনায় তাও যদি কোনো গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে এই ধরনের বিশেষ, বিশেষ কমিটিগুলোতে রাখা হয়, তাহলে হয়তো এতটা আলোচনা হওয়ার কথা না। কিন্তু আমরা দেখেছি একেবারে বেছে, বেছে অযোগ্য, একেবারে অযোগ্য লোকগুলোকে এই ধরনের নানা কমিটিতে দেয়া হয়। সত্যিকারের যোগ্য লোকরা এই সমস্ত কমিটিগুলোতে কখনোই স্থান পায় না। সেসব
ক্ষেত্রে আপনি এমপি নির্বাচিত হতে পারলে এগুলোর কোনো পরিবর্তন আদৌ আনতে পারবেন কিনা? অর্থাৎ যোগ্য লোকগুলিকে যোগ্য জায়গায় বসানোর ব্যবস্থা আদৌ নেবেন কি? জি, একটা সুন্দর প্রশ্ন। আমি কিন্তু মানে দেখে আসছি এরকমই। মানে আমি একটা দল করছি। সে দলে মানে যার একটু জোর আছে তাকে দিয়ে দেয়। কিন্তু সে বুঝতে পারে না যে উনার মানুষের জন্য কতটুকু কাজ করতে পারবে। একদম। এটা আমার দ্বারা হবে না। আমার ইসলামী আন্দোলনের দলে যে লোকজন আছে জি। তাদের দিকে তাকিয়ে দেখেন। কারণ নবীনগরের মানুষ তো আর বোকা না। তারা বুঝে এবং এই দল থেকে কোন দুর্নীতির কোন স্পর্শ লোক নাই। আমি তাদেরকে নিয়ে সুন্দর একটা নবীনগর গঠন করতে পারবো এবং সুন্দর একটা নবীনগর মানুষকে উপহার দিতে পারবো। যেখানে কোনো দুর্নীতি থাকবে না। যেখানে বলবে না যে, এই ওর জন্য আমি এমপির কাছে যেতে পারি নাই। ওর জন্য আমি এমপির কাছে যেতে পারি নাই। আমার দরজা থেকে উন্মুক্ত এবং আমার যে আশেপাশে মানুষগুলো আছে, তারাও নবীনগর মানুষের প্রতি আন্তরিকতা আছে। এখানে যোগ্যরাই স্থান পাবে। শুধু আমার দলে কেন? যারা সমাজে সুশীল সমাজে ভালো লোক আছে, সাংবাদিক ভাইয়েরার মধ্যে ভালো জন আছে, তাদের দিয়ে আমি একটা আমার কমিটি করব এবং তাদেরকে দিয়ে আমি সুন্দর একটা নবীনগর গঠন করব। আমি বিএনপিকে নিতে পারি, আমি জাতীয় পার্টিতে নিতে পারি। আমি যেই দল নিবন্ধিত আছে, তাদের থেকে আমি বাছাই করে সুন্দর একটা নবীনগর গঠন করব। সেখানে কোনো বৈষম্য থাকবে না। আমার সনাতন ধর্ম ভাইদের থেকেও আমি একজন ভালো মানুষকে নেব, যেখানে বাহ! তাদের নেতৃত্ব তারা দিবে। আমি শুধু আমার নেতৃত্ব নিয়ে কাজ করব না। আমি এরকম একটা নবীনগর গঠন করব, সবাইকে নিয়ে যেন যেমন হিন্দু ভাইরা আছে তাদের নেতৃত্ব আমি তাদেরকে দিয়ে রাখবো। দায়-দায়িত্ব তাদের। তাদের কিভাবে চলবে, তাদেরকে এমনভাবে কাজে লাগাবো যেন নবীনগর মানুষ বুঝতে পারে যে না, এবার একজন আসছে যেন সবাইকে নিয়ে নবীনগর কাজ করছে। আমি একা তো কিছুই বুঝব না। যদি আমি আমার নেতাদের কথা শুনি, তাহলে তো নবীনগরের মানুষের কথা শোনা হবে না। আমি নবীনগরের মানুষের কথা শুনে আমি সুন্দর করে নতুন নবীনগর গঠন করব। অনেক ধন্যবাদ। আসতে চাই প্রশ্নকর্তা গণমাধ্যম কর্মী অভিজিৎ বণিকের কাছে। অভিজিৎ, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, যেভাবে একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন আজকের অনুষ্ঠানের অতিথি এমপি প্রার্থী আমাদের নজরুল ইসলাম নজু ভাই। আপনি কি তার কথায় বিশ্বাস রাখতে পারেন? উনি যেভাবে বলছেন যদি তিনি এমপি নির্বাচিত হতে পারেন নবীনগর আসন থেকে, তাহলে তিনি কি আদৌ এই সমস্ত বিষয়ে যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি করতে পারবেন বলে আপনি মনে করেন? অভিজিৎ। ধন্যবাদ দাদা। আ সেই সঙ্গে নজু ভাইকেও ধন্যবাদ। পাশাপাশি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে সকালে যখন আপনি ফোন দিলেন যে এখানে নজু ভাইয়ের প্রশ্নকর্তা হিসেবে আমাকে থাকতে হবে। ১ম এই আমি একটু বিব্রতকর অবস্থায় ছিলাম। কারণ আ নানানভাবে নানান কারণে নজু ভাই আমার গ্রামের এবং আপনারা জানেনও আমি নানানভাবেই উনাকে সাপোর্ট করেই যাবো। এটা আমি বলেছি। কিন্তু আজকে যখন আপনি আমাকে সাংবাদিক হিসাবে এখানে এনেছেন, আমি উনাকে গ্রামের বাইরে গিয়ে, সাপোর্টিং এর বাইরে গিয়ে আমি একজন সাংবাদিক হিসাবে বেশ কিছু কঠিন কয়েকটি প্রশ্ন আমি উনাকে করব। আ আশা করি নজু ভাই সেই প্রশ্নের উত্তরগুলো দিবেন। এই প্রশ্নগুলো প্রশ্ন করবার আগে অভিজিৎ, মানে আপনি তো অবশ্যই প্রশ্ন করবেন। যেহেতু আজকে আপনি প্রশ্নকর্তা। কিন্তু আমি আপনাকে যে ১ম প্রশ্নটি করেছি, এতক্ষণ পর্যন্ত নজরুল ভাই একজন এমপি ক্যান্ডিডেট হিসেবে যেভাবে স্ট্রংলি বলছিলেন যে তিনি নির্বাচিত হতে পারলে এই বিষয়গুলোতে তিনি জোর দিবেন, এই কাজগুলি করবেন। বিশেষ করে আমি যখন শেষ প্রশ্নটি করছিলাম যে বিগত আ এমপিদের আমলে আমরা কখনোই বিভিন্ন সাব কমিটি, বিভিন্ন কমিটিতে শুধু দলীয় জি স্যার, জি স্যার মার্কা লোকগুলিকে এমপি স্যার মার্কা লোকগুলিকে সেখানে দেখা গেছে। সেক্ষেত্রে তিনি বলছেন যে উনি প্রয়োজনে ভিন্ন দল থেকে তিনি একজন যোগ্য লোককে সে সমস্ত জায়গায় তিনি স্থান দিবেন বা নিয়োগ দেবেন। আদৌ কি নজরুল ভাই এই কাজগুলি করতে পারবেন? আমার প্রশ্ন ছিল আপনার কাছে। সেটি। এরপর আপনি প্রশ্ন করুন। আ ১ম কথা হলো পারবেন কি পারবেন না এটি সময়ই বলে দিবে। তার চেয়ে বড় কথা হলো আমাদের বিশ্বাস রাখতে হবে। ১ম কথা। আমাদের বিশ্বাস রাখতে হবে যে তিনি পারবেন। কিন্তু পারবেন কি পারবেন না এটা সময়ই বলে দিবে। আমি নজু ভাই আপনার সাথে যখন এই প্রশ্নের নানান কথাগুলো বলছিলেন,
এর মধ্যে আমি একটা কথা আমার এত ভালো লাগছে, সেই কথাটা হলো উনি বলেছেন, বিশেষ করে বলেছেন যে বিভিন্ন ধর্মের ধরেন বিভিন্ন ধর্মের তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের নেতাকে দায়িত্ব দিবেন। এটা কিন্তু আমার কাছে এটা একটা অসাধারণ একটা কথা মনে হয়েছে। আর প্রশ্নটা করার আগে আমি বলছি, আপনি যেহেতু বলেছেন যে ভূমিকাটা আমি একটু বলার জন্য, অসাধারণ মনে হয়েছে এই কারণে, আমরা সচরাচর দেখি আমাদের গ্রামের মধ্যে বা আমাদের বিন গ্রামে বা হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখি, একজন এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া হলে সে অন্য একজনকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসে। ধরো মুসলিম ভাইকে ডেকে নিয়ে আসে, বা অন্য একজনকে নিয়ে আসে, পার্শ্ববর্তী একজনকে ডেকে নিয়ে আসে। তো দেখা গেল তাদের শ্রেণীর নেতা তৈরি হচ্ছে না, তারা নেতৃত্ব দিতে পারছে না। নজু ভাই যেটা বলেছেন যে ওই সম্প্রদায়ের লোককে তিনি স্বাধীনতা দিবেন, ওই সম্প্রদায়ের লোককে নেতৃত্ব করার সুযোগ দিবেন, তাদের কাছেই দায়িত্বটা বুঝাই দিবেন। এটা যদি পারেন তাহলে আমি বলবো প্রত্যেকটা জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নেতা তৈরি হবে, নেতৃত্ব তৈরি হবে। যাই হোক, আমি এখন প্রশ্নেতে চলে যাই। আমি প্রথমেই বলেছি যে নজু ভাইয়ের গ্রামে আমার বাড়ি। নানান কারণে নজু ভাইকে আমার ভালো লাগে, এটি হলো এক বিষয়। কিন্তু সাংবাদিক হিসাবে নানান লোকজন আমাকে প্রশ্ন করে যে নজরুল ইসলাম নজু ভাই যখন ট্রাক মার্কা পেয়েছিলেন, নবীনগরে একটা বিশাল আলোড়ন তৈরি হয়েছিল শুরুতে। এখনো যে নাই তা না, এখনো আছে। কিন্তু হঠাৎ করে তিনি ট্রাক মার্কা পরিবর্তন করে তিনি ইসলামী আন্দোলনে আসলেন। দাদা কি শুনতে পাচ্ছেন? নজরুল ভাই শুনতে হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তিনি ইসলামী আন্দোলনে আসলেন। তো মানুষে জানতে চায় আসলে কি এমন প্রেক্ষাপট তৈরি হলো, কি এমন ঘটনা তৈরি হলো, বা কোন প্রেক্ষাপটে যে 6 তারিখে 6 ডিসেম্বর আপনি এত বড় একটা জনসভার আগে মানুষ চিন্তাই করতে পারে নাই নজরুল ইসলাম নবীনগর ফাটাই দিবে, অর্থাৎ নবীনগরের মানুষের কাছে চমক লাগাই দিবে। সেই মানুষটা মাত্র 4-5 দিনের মাথায় ইসলামী আন্দোলনের মতো একটা দল, যেটার নেতা চরমনাই পীর সাহেব, তার দলের কাছে আপনি গেলেন এবং তিনি আপনাকে মনোনয়নও দিয়ে দিলেন। এটি আসলে এই রহস্যটা কি, আসলে কিভাবে সেটি সম্ভব, আর কেনই বা আপনি ট্রাক মার্কাটি পরিবর্তন করে কোন প্রেক্ষাপটে আপনি গেলেন? এই প্রশ্নের পরে আপনি উত্তর দেওয়ার পরে আমি আরেকটি প্রশ্ন করব। একটি চমৎকার প্রশ্ন, যেটি আমিও ওনাকে সূচনাতে করেছিলাম। তিনি হয়তোবা সেই প্রশ্নের সার্বিক উত্তরটি তখন হালকা করে দিয়েছেন। এখন যেহেতু স্পেসিফিক প্রশ্নটি করা হয়েছে, কেন আপনি ট্রাক থেকে হাত পাখায় আসলেন? আমার মনে হয় এবার আপনি বিস্তারিত জি, বলতে পারেন। ধন্যবাদ। আসলে আমি রাজনীতি কিন্তু নিজের জন্য করতে আসি নাই। আমি আসছি আমার নবীনগরের মানুষের জন্য, কাজ করার জন্য। যখন আমি গণ অধিকারে গেলাম, তখন বিপি নুরুল হক নূর ভাইকে আমি বলছিলাম যে, "আমার কিন্তু ভাই নির্বাচন করতে হবে। কারণ আমি মানুষের জন্য কাজ করতে চাই।" তখন সেই হিসেবে কিন্তু আমি জনসভা দেই এবং নবীনগরের মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছেন। সেটা ৬ তারিখের জনসভায় তার প্রমাণ। কিন্তু জোটের ক্ষেত্রে যে যখন আমি দেখলাম যে ওখান থেকে নির্বাচন করতে আমি পারছি না, তখন চিন্তা করলাম যে নবীনগরের মানুষের কাছে আমি কি জবাব দিব? আমার তো নিজের জন্য কোনো কিছু চাওয়ার নেই। তাহলে আমার তো নির্বাচন করা দরকার, যদি মানুষের জন্য কাজ করতে চাই। তখনই আমি এক ভাইয়ের সাথে আলাপ-আলোচনা করেছি। অনেকদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। কিন্তু আমি চিন্তা করছিলাম যে আমাকে ইসলামী আন্দোলন নমিনেশন দিবে কিনা, সেই চিন্তাভাবনা ক বেশি করছিলাম আরকি। তারপর যখন আমি দেখলাম গণ অধিকার থেকে নির্বাচন করতে পারছি না, তখন আমি আমি চরমনাই পীর সাহেব হুজুরের কাছে যাই। তখনই উনি বলছে যে, "তুমি আগে দাড়ি রাখো। ৫ ওয়াক্ত নামাজ পড়ো।" আমি হুজুরকে বলছিলাম যে, "হুজুর, আমি আজকে থেকে সেই দাড়ি রাখবো ইনশাআল্লাহ।" তখন থেকে রেখেছি এবং সদস্য হয়েছি। নমিনেশন ১ম এ উনি আমাকে দেয় নাই। উনি আমাকে বলছে, "আপনি কি নমিনেশনের জন্য আসছেন?" আমি কি, "না, আমি আপনার কাছে সদস্য হতে আসছি।" তখন তিনি সদস্য করলেন।
পরে অনেক প্রেক্ষাপটে ওরা আমাকে নমিনেশন লাস্টের দিন দিয়েছেন যে ঠিক আছে ফর্ম জমা দিন। সেই হিসাবে কিন্তু আমি আসা। তখন হুজুরকে বলছি যে হুজুর আমি নির্বাচনটা করতে চাই। জোট থেকে হোক। আর তখন তো একটা জোটের 11 দলের একটা জোটের ছিল। আর না হোক আমি যেন নির্বাচনটা হুজুর করতে পারি। আমার মানুষের যেন আমাকে বলতে না পারে যে বসন্তের কোকিল আসছে একটু ডাক দিয়ে চলে গেছে। সেই জিনিসটা যেন নবীনগরের মানুষ বলতে না পারে। আর আমি যেন নবীনগরের মানুষের জন্য কাজ করতে পারি, সেজন্যই যেন নির্বাচন আমি করতে পারি। তখন হুজুর বলছে, "যান, আপনি করতে পারবেন।" সেই হিসাবেই আমার ইসলামী আন্দোলনে আসা এবং নির্বাচন করছি। নবীনগরের মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছেন। বাকিটা আল্লাহর উপর। আচ্ছা, আমার জি অভিজিৎ দাদা। ধন্যবাদ। আপনি চমৎকার প্রশ্নের উত্তর দিলেন এবং জনগণই এখন তার বিবেচনা করবে আপনার প্রশ্নের উত্তরটা। আরেকটা প্রশ্ন হলো, নবীনগরে 4 লক্ষ প্রায় 70,000 ভোটার। এর মধ্যে প্রায় 6 ভাগের না, প্রায় 40,000-এর উপরে হলো হিন্দু ভোটার। তো আপনি যেই দল থেকে মনোনয়ন নিয়েছেন সেটির মূল নীতি হলো ইসলামী শাসনতন্ত্র। ইসলামের নীতির পক্ষে ইসলামী শাসনতন্ত্র তাদের মূল নীতি এবং সেই নীতি অনুযায়ী তারা একটা বলে নেতা নয়, নীতি পরিবর্তন চায়। তো পীর সাহেব চর্মনাই তাদের বক্তব্য হলো এটা। তো এই নীতি ইসলামী শাসনতন্ত্র যেই দলের মূল নীতি, সেই দল থেকে আপনি মনোনয়ন পেয়েছেন। এখন বিশাল যে হিন্দু সম্প্রদায় আছে, তারা আপনাকে কেন ভোট দিবে? তারা আপনাকে কিভাবে বিশ্বাস করবে? তারা কতটুকু নিরাপদ থাকবে বলে আপনি মনে করেন? জি, সেটা যে সেটা কিন্তু যে আপনি প্রশ্নটি আমিও প্রথম করেছিলাম যে আমি গৌরাঙ্গ দেবনাথ অপু আপনাকে কেন ভোট দেব? আপনাকে আমি ভোট দিয়ে কতটা নিরাপদ থাকতে পারবো? একই প্রশ্ন, একটু বিস্তারিত যদি বলেন। জি। আপনি আপনি একটা জিনিস দেখেন, আমাদের পেশা হুজুর আপনাদের ধর্ম নিয়ে কিন্তু কথা বলে নাই। বলছে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে। ইসলাম ধর্ম সবচেয়ে মূল্যবান ধর্ম। কোরআন নিয়ে কোরআন যে আইন আছে সেই আইনে চলবে। কিন্তু আপনাদের ধর্মের জন্য তো সেটা আপনাদের জন্য বরাদ্দ আছেই। আপনাদের ধর্মে কোনো ক্ষতি হবে না। এবং সনাতন ধর্ম শুধু সনাতন ধর্ম না, যে অন্য ধর্ম যারা আছে ইসলাম ছাড়া, তাদের যেভাবে চলা দরকার, তাদের যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার, সম্পূর্ণই ফুলফিল পাবেন। এখানে কোনো কিছু আর পরিবর্তন হবে না। যদি কেউ মুসলিম হতে চায়, তাদের জন্য আমরা ওয়েলকাম করব। তারা আসবে এবং কোরআন আইনে তারা চলাফেরা করবে। আর আমাদের একটাই জিনিস, ইসলাম কোরআনের শাসন নিয়ে চলবে এবং সেটাই আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। বাহ! না, আমার চমৎকার। আমরা আমার অভিজিৎ বণিকের কাছে আবারও একটু আমার আসবো। কিছু দর্শকের প্রশ্ন একটু নিতে চাই। একটি খুবই হার্ড প্রশ্ন, খুবই স্ট্রং একটি প্রশ্ন এসছে, কয়েকজন করতে যাচ্ছে। সেটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে নবীনগরের কথার মাধ্যমে আপনার কাছে জানতে চায়, আপনার কাছে জানতে চাচ্ছে, টাকা ছাড়া নজু ভাইয়ের আর কি এমন যোগ্যতা আছে যার জন্য মানুষ তাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে? প্রশ্নগুলি শুরুতে আমিও করেছি, কিন্তু এখন জি, দর্শকরা সুন্দর করতে প্রশ্ন। চাচ্ছে। এটা হয়তো এই অনেকেই দর্শক, ফেসবুকে অনেকেই লেখালেখি হ্যাঁ, করে। জি, জি, যদি বলেন। আপনাকে বলি, টাকা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে মানুষের বিশ্বাস। মানুষ আমাকে বিশ্বাস করতে পারবে যে আমি কোনো মানুষের ক্ষতি করব না। আর যে মানুষটা মানুষের ক্ষতি করতে পারে না, তাতে যোগ্য ব্যক্তি আর হতে পারে না। সে জিনিসটা যারা এই প্রশ্নটা করে তাদের বোঝা উচিত যে আমি মানুষের কতটা উপকারে আসি। আর যে প্রশ্নটা করে তাদের বোঝা উচিত উনা কতটুকু নবীনগরের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। নবীনগরের কতটা মানুষের উপকারে আসতে পেরেছে। যদি এরকম বোঝার থাকতো তাহলে শুধু টাকার প্রশ্নটা আনতো না। মানুষ ব্যক্তিটাও দেখতো যে এই ব্যক্তিরা মানুষের জন্য কতটুকু কাজ করতে পারে এবং মানুষের আশেপাশে সাহায্য, সহযোগিতা এই মানুষটা সবার আগে এই দৌড়ায় যায় এবং কোনো মানুষ
আমার কাছে আজ পর্যন্ত আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, কোনো মানুষ আমার কাছে খালি হাতে ফিরে নাই। তাহলে আমার চেয়ে যোগ্য ব্যক্তি হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যোগ্য, কারণ আমি মানুষের সুখ দুঃখ কষ্ট সবকিছু বুঝতে পারি। এখানে টাকাটা বড় বিষয় না। একটি সম্পূরক প্রশ্ন আসছে এই প্রশ্নের কাছাকাছি। এটিও একটু নিতে চাই। তিনি একজন গণমাধ্যম কর্মী মাহবুব মোর্শেদ। তিনি লিখেছেন, "আপনি একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর যোগ দিলেন গণ অধিকার পরিষদে এবং সেখান থেকে নমিনেশনও পেয়েছিলেন। আবার শুনেছিলাম আপনি এনসিপি থেকে নমিনেশন ফর্ম কিনেও ছিলেন। কিন্তু হঠাৎ করে সবাইকে তাক লাগিয়ে চলে আসলেন হাত পাকায়। আপনার দেখা যাচ্ছে রাজনৈতিক কোনো সুনির্দিষ্ট আদর্শ নেই। সুযোগ পেলে আবারও কি অন্য কোনো দলে যোগ দেবেন? কি বলবেন?" না, আর অন্য কোনো দল দিব না। কারণ ইসলামী আন্দোলন এমন একটা দল, দেখেন তাদের ভিতরে কোনো লোভ নাই। তাদের ক্ষমতার কোনো লোভ নাই। যদি ক্ষমতার লোভ থাকতো তাহলে কিন্তু ১১ দলে থাকতো। তাহলে এরকম আদর্শ একটা দল, আপোষহীন একটা দল, সেটা আমি ছাড়বো কেন? ইসলামী আন্দোলন নিয়ে থাকবো। এখানে ইসলামের এরকম নিয়ম-কানুন আছে যেটা আমাদের জন্য বর্তমানে ভালো আছে এবং মৃত্যুর পরেও ভালো আছে। তাহলে এই দল ছাড়া তো আমার কোনো প্রশ্নই আসে না। বাহ! আমি অভিজিতের কাছে আবারও আসবো। এর আগে ছোট্ট আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি আমরা প্রত্যেক প্রার্থীকেই করবার চেষ্টা করি, কারণ এটি নবীনগরের অন্যতম একটি এ সময়ের জন্য আলোচিত সমস্যা। সেটি হচ্ছে এই মুহূর্তে যে সামাজিক যে নিরাপদ নবীনগরকে আমরা দেখতে চাই, সেই নিরাপদ নবীনগর অনেকটাই মানুষের কাছে স্বপ্ন। মানে সাম্প্রতিককালে নবীনগরের প্রপার যেটিকে আমরা বলি পৌর শহর, এই উপজেলা সদরের বাসিন্দাদের মধ্যে একটি আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একটি আতঙ্ক আছে। মানুষজন সন্ধ্যার পরে খুব একটা বাড়িতে তালা লাগিয়ে আসতে চায় না। কারণ বাড়ি থেকে তালা লাগিয়ে বাজারে এসে বাড়িতে গিয়ে দেখে তালা ভেঙে বিভিন্ন ঘরে চুরি বা ডাকাতি জাতীয় ঘটনাগুলো ঘটছে। এমনকি গোলাগুলির ঘটনা, একাধিক ঘটনা ঘটছে। এই প্রশ্নগুলি বারবারই আমাদেরকে আসলে দর্শকরা বা ভোটাররা করতে চাচ্ছেন আপনাদেরকে এই প্রশ্নগুলি করার জন্য, যে আপনারা নিরাপদ নবীনগর নিয়ে আসলে কতটা কাজ করবেন? যেন মানুষ নিরাপদে নবীনগরে অন্তত বসবাস করতে পারে তাদের জীবন এবং মালের। এই বিষয়ে আপনার কোনো বিশেষ বার্তা আছে কিনা, যে আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে নবীনগরকে নিরাপদ নবীনগর করতে আপনার এই পরিকল্পনা আছে? জি, আলহামদুলিল্লাহ। আমার নিরাপত্তার জন্য, নবীনগরের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সেটা আমার বড় পরিকল্পনা আছে। অলরেডি আমি ঘোষণা দিয়েছি। বিভিন্ন পয়েন্টে আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করব। আর সন্ত্রাস, দুর্নীতি যারা করে, সন্ত্রাস যারা করে, সেটা আমি প্রশাসনকে এতটা ছাড় মানে এতটা স্বাধীনতা দিয়ে রাখবো যেন প্রশাসনই তাদেরকে খুঁজে, খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে পারে। কারণ প্রশাসন চাইলে এই সন্ত্রাস নবীনগরে টিকতে পারবে না। কিন্তু তাদেরকে উৎসাহ দিতে হবে। তাদেরকে স্বাধীনতা দিতে হবে। আমি একজন এমপি হয়ে যদি তাদের উপর হস্তক্ষেপ করে রাখি, তাহলে তারা কাজ করবে কিভাবে? এইজন্য আমি নবীনগরের মানুষকে বলব, আপনারা হাত পাকা মার্কে ভোট দিন। আমাকে বিজয়ী করেন। নবীনগরের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের সাথে একসাথে কাজ করব আমি। ধন্যবাদ। অভিজিৎ, যদি এনাদের কোনো প্রশ্ন থাকে? আমার প্রশ্নটা হলো, আমি নজু ভাইয়ের গণসংযোগে, বেশ কয়েকটা গণসংযোগে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি সেখানে প্রচুর মানুষ ওনার গণসংযোগে যুক্ত হচ্ছে বা জনসভায় যুক্ত হচ্ছে, পথসভায় যুক্ত হচ্ছে এবং মানুষ নানানভাবে আহ বোঝানোর চেষ্টা করছে যে ওনার পক্ষে আছে
বিভিন্ন রকমের মিছিল বা বিভিন্ন কিছুতে দেখছি যে বোঝানোর চেষ্টা করছে যে ওনার পাশে আছে। আবার নজু ভাইকেও দেখছি, নজু ভাই যখন ওইখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়, বক্তব্য দেওয়ার মধ্যে তিনি একটা কথা বলেন, যে কথাটা আমি গতকালকে থেকে ভাবছি যে আসলে এটি ওনাকে জিজ্ঞেস করব। কিন্তু জিজ্ঞেস করার সুযোগ হয়নি। আজকে আজকে আমাকে যেহেতু আপনি সাংবাদিক হিসাবে এখানে এনেছেন কিছু কঠিন প্রশ্ন করার জন্য, সে প্রশ্নটি করছি। সেটি হলো, উনি বলেন যে আপনারা আমাকে আপনাদের সেন্টারে আমাকে পাশ করান, মানে নির্বাচিত করেন। আমি আপনাদের আমি মানে টোটাল পাশ করি আর ফেল করি, কিন্তু আপনাদের সেন্টারে যদি পাশ করি আমি আপনাদের এমপি হয়েই থাকবো এবং আপনাদের পাশে আমি 5 বছর থাকবো। এটি কি আসলেই কৌশল, নির্বাচনী কৌশল, নাকি আসলেই সত্যিকার ভাবে আপনার মনের কথা? এটি যদি একটু ক্লিয়ার করতেন। এটি কি আসলে আপনার রাজনৈতিক কৌশল বা নির্বাচনী কৌশল, ভোট টানার জন্য, নাকি সত্যিকার ভাবেই আহ মানুষের পাশে আপনি থাকবেন নির্বাচনের পরও? এই বিষয়টি যদি একটু বলতেন। না, খুবই চমৎকার ধন্যবাদ প্রশ্ন। আমি অভিজিৎ। এর সঙ্গে একটু সম্পূরক জুড়ে দেই নজু ভাই, যেহেতু অভিজিৎ প্রশ্নটা খুব চমৎকার আপনাকে করেছে যে ৫ বছর আপনি কথা দিচ্ছেন। যেহেতু আমি আপনার সঙ্গে কোনো সমাবেশে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ হয় নাই। অভিজিৎ যেহেতু আপনার সঙ্গে যাচ্ছে এবং আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে ৫ বছর আপনি তাদের পাশে থাকবেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে অনেকেই বলেন, অনেকেই মনে করেন আপনি তো বেশিরভাগ সময় বিদেশেই সময় কাটান। আপনার ব্যবসাই হচ্ছে বিদেশে। সেই জায়গায় বিদেশের এই কোটি, কোটি টাকার ব্যবসা ফেলে আপনি ৫ বছর মানুষকে আসলে সময় দেওয়ার বিষয়টা আসলেই কি কৌশলী প্রশ্ন বা কৌশলী প্রতিশ্রুতি? চমৎকার! যদি একটু ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ দুজনকেই। অভিজিতের উত্তরটা আমি প্রথমে দিচ্ছি। আসলে আমি এই কথাটা সত্যি বলি, এখনো বলছি। নবীনগরে যে সেন্টার থেকে আমি পাস করব সেই সেন্টারে আমি এমপি। তবে আমি এরকম কোনো কথা বলি নাই যে আপনাদেরকে রাস্তাঘাট, ব্রিজ কারবার করে দিব। কিন্তু সেটা বলেছি আমাকে সবসময় পাশে পাবেন। শুধু ৫ বছর না, আমি যদি আর নির্বাচন নাও করি, আমি যেই সেন্টার থেকে আমি পাস করব, তাদের সুখে দুঃখে আমি থাকব এবং তারা যখন ডাকবে আমার তৌফিকে যতটুকু দেয় তাদের পাশে আমি দাঁড়াবো। তাদেরকে ছেড়ে আমি যাব না। আর দাদা যেটা বলছেন কোনটা বলছিলেন? মানে আপনি তো বেশিরভাগ সময় আপনার ব্যবসা-বাণিজ্য নিয়ে বিদেশেই সময় কাটান এবং আপনার ব্যবসার আসলে মূল উৎসটাই আমি হচ্ছে বিদেশ। সবকিছু গুছিয়ে আমার ওইখানে ভাই আছে। তাদেরকে গুছিয়ে আমি এই নির্বাচন করতে আসছি এবং নির্বাচিত হতে পারলে আমি ফুল সময় নবীনগরের মানুষকে আমি দিতে পারবো। সেই চিন্তা ভাবনা করেই আসছি। আমি বলছিও যে আগে যারা নির্বাচিত হয়েছে তারা খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আমাকে নবীনগরের মানুষ খুঁজে পাবে। আমি তো এমনিতেই আমি সবসময় বাংলাদেশে থাকি। ১৫ দিন সৌদি আরব, ১৫ দিন বাংলাদেশ। আর এমপি হতে বলে আমি সবসময় থাকবো। আমার তো মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। একটি প্রশ্ন এত বেশি আসছে আরকি, মানে বারবারই এই প্রশ্নগুলো তারা পাঠাচ্ছে। সেটি হচ্ছে, যদিও এর আগে সম্ভবত আমিও এই প্রশ্নটা আপনাকে করেছি। আপনি হয়তো উত্তর দিয়েছেন, কিন্তু তারা হয়তো এই মুহূর্তে যুক্ত হয়েছেন। তারা আবার প্রশ্নটা করতে যাচ্ছেন। সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের এখানে একটি কমিটিও আছে নবীনগর শাখায়। দীর্ঘদিন যাবৎ যারা কাজ করছেন। এখানে বড়, বড় আলেম ওলামারাও আছেন ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত। তাদের প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলনের এই ধরনের বড়, বড় আলেম উলেমা নেতা থাকবার পরেও আপনাকে কেন নমিনেশন দেয়া হয়েছে? অভিযোগ আছে আপনি ইসলামী আন্দোলনের যিনি প্রধান চরমোনাই পীরকে আপনি আ প্রচুর টাকা দিয়ে নমিনেশনটা কিনে এনেছেন এবং আপনি এখনো প্রচুর টাকা নবীনগরের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়াচ্ছেন। এই অভিযোগগুলো অসংখ্য মানুষের। এ ব্যাপারে আপনি স্পেসিফিকলি যদি একটু ব্যাখ্যা দেন, মানুষ এগুলো জানতে চাচ্ছে। আসলে আসলে মানুষ ভুল চিন্তা ভাবনা অনেকেই করে এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের সঠিক সিদ্ধান্ত আল্লাহ তাদের চিন্তা ভাবনায় সঠিক সিদ্ধান্ত আসুক, তাদের মাথার ব্রেনে আসুক। চরমোনাই পীর সাহেব এরকম না যে আমার থেকে ১ কাপ চাও না খাই নাই। অথচ আমি উনার চা খাইছি, উনার খাবার খাইছি আমি। এই কথাটা কে বিশ্বাস, মানে মানুষ যে কত চিন্তা করে
যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর আলেমদের যারা আমাকে নমিনেশন কেন দিল? আসলে নমিনেশনটা হইছে যার সাথে জনগণের সম্পৃক্ততা বেশি থাকে, নমিনেশনটা তাকেই দেয়। এবং যে মানুষের কে সময় দিতে পারবে, নমিনেশনটা তাকেই দেয়। যে সংসদ নির্বাচিত হলে সব মানুষকে নিরাপত্তা, দায়িত্ব সবকিছুতেই কিন্তু চিন্তা ভাবনা করেই সে নমিনেশনটা দেয়। আমি আমার হুজুর আমাকে দেখে চিন্তা ভাবনা করেছে যে নবীনগরের মানুষের জন্য এই নজরুল ইসলাম নজু নির্দ্বিধায় কাজ করবে এবং নিজ থেকে সে কাজ করতে পারবে। নবীনগরের মানুষ উপকৃত হবে, নবীনগর নবীনগর উন্নত হবে। সেই হিসাবে আমাকে নমিনেশন দিয়েছে। একজন গণমাধ্যম কর্মী আমাদের পূর্বাঞ্চলের জুয়েল রানা একটি প্রশ্ন বারবার করতে চাচ্ছেন। এই প্রশ্নটি যদি একটু উত্তর দেন আমরা আবার অভিজিতের কাছে আসবো। সাংবাদিক জুয়েল রানা লিখেছেন, আপনি এমপি নির্বাচিত হতে পারলে নবীনগরের প্রথম ৩টি বড় ধরনের কোন সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করবেন? কোন ৩টি সমস্যা নিয়ে আপনি প্রথম কাজ করবেন যদি এমপি নির্বাচিত হতে পারেন? জি, ১ নাম্বার করব আইন শৃঙ্খলা, সেটা নিয়ে। ২ নাম্বার করব আমি রাস্তাঘাট সংস্কারটা নিয়ে। ৩ নাম্বার করব শিক্ষা নিয়ে, স্বাস্থ্য। এই ৪ টা কাজই আগে করব আমি। বা আইন শৃঙ্খলা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। অভিজিৎ, যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আমার একটি প্রশ্ন, প্রশ্নটি হলো, আমি আগেও বলেছি যে আমি ওনার গণসংযোগে বিভিন্ন সময় থাকার সুযোগ হয়েছে। তো গণসংযোগে থাকার পর বিভিন্ন জায়গায় প্রার্থীদের বিভিন্ন প্রচারণা চলছে। যখন নজু ভাইও প্রচারণায় বের হয়, অন্যরাও বের হয়। আমার যে বিষয়টি খুব জানবার ইচ্ছে নবীনগরবাসীর পক্ষে, আমাকে অনেকেই আমার মেসেঞ্জারে সেই প্রশ্নটি করেছে। সেটি হলো, উনি যেই প্রার্থীদের বিরুদ্ধে মানে বিপক্ষে নির্বাচন করছেন, তার মধ্যে ৪ জন ব্যক্তিকে বলা হয় নবীনগরে বর্তমানে টপ। তার মধ্যে একজন হলেন সাবেক এমপি কাজী আনোয়ার হোসেনের সাহেবের ছেলে নাজমুল হোসেন, পাপন ভাই, তাপস ভাই। আরেকজন আছেন দানের শীষের এম এ মান্নান সাহেব। আরেকজন আছেন আশরাফি সাহেব। তিনজনেরই ৩টি পরিচয় আছে। একজন হচ্ছেন আহ আনোয়ার সাহেবের সুপুত্র বলা যেতে পারে তাপস সাহেব। তিনি তার বাবা ৪ বারের এমপি ছিলেন। তারপরে মান্নান সাহেব দীর্ঘদিন ধরে নবীনগরে বা ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে সম্পৃক্ত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ছিলেন, এখন নবীনগরের সভাপতি বিএনপির। তিনি একজন পুরখাওয়া রাজনীতিবিদ, তিনি আছেন। আরেকজন আছেন আশরাফি সাহেব, তিনি সাবেক চেয়ারম্যান ছিলেন, রানিং চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন। তাদের সাথে আপনি লড়াই করছেন। লড়াই করার পর আমি দেখলাম নানানভাবে আপনাকে যখন আমরা অনেক কিছু জানানোর চেষ্টা করি, আপনার দেখলাম কনফিডেন্সটি খুব হাই এবং নানান সময় দেখে আপনি খুব হাস্যোজ্জ্বল থাকেন। প্রচুর পরিশ্রম করার পরও যখন আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আসলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু, আপনি বলেন যে আমি কনফিডেন্স। আসলে এই কনফিডেন্সটা আসলে কিভাবে আসলো? আপনার এই কনফিডেন্সের শক্তিটা কোথায়? এটা কি কোনো স্টাম্প কার্ডের খেলা, নাকি আপনি কোনো স্টাম্প মারবেন, নাকি শেষ রাতে আপনি গোল দিবেন, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? আসলে এই বিষয়টি একটু ক্লিয়ার করে, আপনি এত কনফিডেন্সটা কোত্থেকে আসছে যে এত কনফিডেন্স যে আমি জিতবই? এই জন্য আপনি দিন রাত খাটতেছেন। আপনার জন্য বিদেশ থেকে আপনার বিভিন্ন লোকজন শুভাকাঙ্ক্ষীরা চলে আসছে ইলেকশন করার জন্য। কনফিডেন্স না হলে তো এত লোক আসতো না। তাহলে আসলে এই কনফিডেন্সটা কোত্থেকে পান? জি, ধন্যবাদ অভিজিৎ দাদা। আসলে আমি কনফিডেন্সটা যেটা পাই, এটা আমি নবীনগরের মানুষের থেকে পাই। নবীনগরের মানুষ আমাকে পছন্দ করে। নবীনগরের মানুষ আমাকে ভালোবাসে। নবীনগরের মানুষ চায় নতুন একজন আসুক। আমরা নতুন নবীনগর দেখতে পারবো। নবীনগরের মানুষ
আগে মানে পিছনে ফিরে যেতে চাই না, সামনে এগোতে চাই। সেটাই আমার কনফিডেন্স। আমার নবীনগরের মানুষ থেকে সেই শক্তিটা আমি পাই এবং আমি সেই সাহস নিয়েই এই ৪ জন বাঘা, বাঘা নেতাদের সাথে নির্বাচনে লড়ছি। ইনশাআল্লাহ নবীনগরের মানুষ আমাকে বিজয়ী করবে। একটি প্রশ্ন আমি আপনাকে গত একটি টক শোতে আপনি এসেছিলেন, আপনাকে করা হয়েছিল। জনগণের যে প্রশ্নটি অনেকে বলতে চাচ্ছেন, সেখান থেকে প্রায় ১৫-২০ দিন পর আপনি মাঠে এখন মোটামুটি চষে বেড়াচ্ছেন এবং প্রতিটি জনসভাতে আপনার বেশ লোকজনও হচ্ছে। যদিও এই লোকজনের জমানোর পেছনে বারবারই যে অভিযোগটি করা হয়, আপনি স্ট্রংলি যেগুলি বারবার প্রশ্নের উত্তর দিচ্ছেন যে টাকার বিনিময়ে মানুষ মাঠে দৌড়াচ্ছে। প্রশ্নটি যেটি করা হয়, এখনো করা হয়। আজকেও আমাকে কয়েকজন বলছে, "দাদা, আমি জানি বা আমরা জানি আপনি সেই প্রশ্ন করবার সাহস রাখেন। আমাদের পক্ষ থেকে ভাইকে প্রশ্নটা করবেন। যে শেষ পর্যন্ত তিনি জামানত রাখতে পারবেন তো?" যদিও প্রশ্নটি আপনার জন্য খুবই বিব্রতকর। এরপরেও প্রশ্নের উত্তরটি আপনাকে আজকেও তারা করতে চাচ্ছে। যে এত মানুষ আপনার পেছনে ঘুরছে, এত, এত নেতা, এত, এত ইউপি চেয়ারম্যান, তারপরেও মানুষ বলে যে নজরুল ভাই শেষ পর্যন্ত জামানত থাকবে তো? কি বলবেন? জি, আসলে সেটা ১২ তারিখ দেখতে পারবে মানুষের ভোটের বিপ্লবের মাধ্যমে। নবীনগরের মানুষ আমাকে ভোটের বিপ্লবের মাধ্যমে বুঝিয়ে দেবে আমি কতটুকু অনেক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার চিন্তাভাবনা আমার আছে। সেটা বাহ! নবীনগরের মানুষ করে দেখাবে। ভাই, আপনার কনফিডেন্স দেখে আসলে আমাদেরও ভালো লাগছে যে আপনি নিশ্চয়ই, যেটা একটু আগে অভিজিৎ জানতে চাচ্ছে যে আসলে আপনার কনফিডেন্ট এর জায়গাটা কোন জায়গায়? যেখান থেকে এমন কি হয়ে আসছে যে আপনি একেবারে নিউ কামার, নতুন, রাজনীতি কখনো করেন নাই। মাঠে ঘাটে আপনার সামাজিক কিছু কর্মকাণ্ড ছিল, আমরা যেগুলি বিভিন্ন সময় দেখেছি। যে সামাজিক নানাভাবে আপনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শ্মশান, কবরস্থান কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান দক্ষিণা করতেন। সেই জায়গা থেকে হঠাৎ করে একেবারে আপনি চলে আসলেন এমপি ইলেকশনে, যেটি আসলে খুব দুঃসাহসিক কাজ। এইজন্যই আসলে মানুষ আপনাকে নিয়ে নানান প্রশ্ন করে যে আপনি আসলে শেষ পর্যন্ত না কোনো চমক দেখান, শেষ পর্যন্ত না পার্লামেন্টে চলেই যান। এবং আমরা ধরে নিচ্ছি আপনি পার্লামেন্টে চলে গেলেন। আমার শেষ প্রশ্ন করব, যেহেতু ১ ঘন্টা হয়ে গেছে। ১ ঘন্টার মধ্যে আপনাকে ছেড়ে দিব। আপনি বারবার বলছিলেন যে, "ভাই, আমি অসুস্থ, আমাকে ১ ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন।" ধরুন আপনি পার্লামেন্টে চলে গেলেন। ১২ তারিখের পর এমপি নজরুল ইসলাম হিসেবে ফিরে আসলেন নবীনগরে। আমরা বিগত দিনের যে চেহারাটা দেখেছি, সেটির পরিবর্তন দেখতে চাই আপনার মাধ্যমে। সেটি কতটা সম্ভব, এটির উত্তর দেবেন। সেটি হচ্ছে, যখনই কোনো এমপি নির্বাচিত হয়, যেটি এর আগেও আমি এমপি প্রার্থীদের প্রশ্নটি করেছি। এমপির আশেপাশে কিছু সুনির্দিষ্ট চক্র গড়ে ওঠে। যারা টেন্ডারবাজ, যারা দখলবাজ, যারা নানান ধরনের দুর্নীতির মাধ্যমে তারা আসলে এমপিকে প্রশ্নবিদ্ধ করে। এই সমস্ত দুর্নীতিবাজ কিংবা টেন্ডারবাজ, দখলবাজ, মাসলম্যান যারা থাকে, যারা সন্ত্রাসী চাঁদাবাজিতে নবীনগরকে নানাভাবে হয়তো আ আপনাকে বিব্রত করার জন্য সে কাজগুলো করবে। এই ধরনের লোকগুলি থেকে আপনি আসলে কতটা মুক্ত থাকতে পারবেন? যেহেতু রাজনীতিতে আপনি একেবারেই নিউ কামার। কারণ পলিটিক্সটা নিয়ন্ত্রণ করতে পলিটিশিয়ান এর দরকার। যেটি আপনার বিগত রাজনীতির অভিজ্ঞতা নেই, সেই জায়গায় আপনি এই বাঘা, বাঘা যারা ইসলামী আন্দোলনের নেতারা আপনার আশেপাশে থাকবে, তাদেরকে কতটা কন্ট্রোল আপনি করতে পারবেন যদি এমপি নির্বাচিত হতে পারেন? জি, ধন্যবাদ। আসলে সুন্দর একটা প্রশ্ন করছেন। ১ নাম্বার হইছে আমার সাহস আছে। আমার সাহস আছে। আমি কাউকে ভয় পেয়ে কোনো কাজ করব না। হুম, ২ নাম্বার হইছে আমার ইসলামী আন্দোলনের যেই আমার আশেপাশে মানুষগুলো আছে তারা অত্যন্ত ভালো। তাদের কোনো চাহিদা নাই। তাদের কোনো এই টেন্ডারবাজি বা এই মানে বিভিন্ন অনেক মানে ন্যাক্কারজনক কাজ আছে যারা অন্য দলে থাকতে পারে। কিন্তু আমাদের তাদের সাথে মেশার পরে আমি দেখলাম সেই জিনিসটা নাই। সেজন্য আরো সাহস আমি বেশি পেয়েছি। কারণ আমি আমার মতো করে নবীনগরকে সাজাতে পারবো এবং নবীনগরে যারা টেন্ডার পাওয়ার দরকার, যে সঠিক কাজ করবে তাকেই আমি কাজটা দিতে পারবো। শুধু আমার দলীয় লোককে দিব এরকম কোনো না। আপনি বাহ! বিগত অনেক সরকার দেখেছেন, শুধু দলের লোককেই দেয়। কিন্তু আমার বেলা সেটা হবে না। আমার দল টেন্ডারে হবে।
যে পাওনার সেই পাবে, কিন্তু কোনো দলীয়ভাবে আমি কাউকে টেন্ডার দিব না, এবং কোনো দলীয় কোনো কাজ যে আমি আমার দলের লোককে দিয়ে সবকিছু করাবো, সেটাও আমি করব না। আর আমার দলের লোকও সেটা চাইবেও না। আমি নবীনগরের উন্নতির জন্য, নবীনগরের ভালো কিছু করার জন্য, নবীনগরের এমন কাজ করে দেখাবো। আমি আগে বলেছি, যেটা নতুন দেখবে নবীনগরের মানুষ, নতুন কিছু দেখবে ইনশাল্লাহ। আমার মনে হয় আমাদের প্রশ্ন প্রায় শেষ পর্যায়ে আছে। যদি অভিজিতের কোনো লাস্ট আমার কোশ্চেন থাকে। আমার একটা প্রশ্ন, সেটা সর্বশেষ প্রশ্নই, সেটা হলো আমরা জানি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের পর ইসলামী আন্দোলন আহ, বেশ কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা এখন পর্যন্ত একটিও আসন পায়নি। তারা এবারও প্রায় 268টা বা 67টা আসনে নির্বাচন করছে। তো আপনি কি মনে করেন যে নবীনগর আসনটি আপনি চরমোনাই হুজুর সাহেবকে আহ উপহার দিতে পারবেন, বা কতটা আপনি কনফিডেন্স, বা এই ব্যাপারে কতটা আশাবাদী? জি অভিজিৎ, আসলে বিগত যত নির্বাচন গেছে, ওই নির্বাচনগুলা প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমানে যে নির্বাচন হবে, সেটা হবে জনগণের নির্বাচন। জনগণ ভোট দিবে। আমার মানে দুইটাতে আমি বেশি কনফিডেন্স আছি। একটা মার্কা হাত পাখা মার্কাটা জনপ্রিয় মার্কা বাংলাদেশের জন্য, এবং আমি ব্যক্তি নজরুল। আমি নবীনগরের মানুষ আমাকে আল্লাহর রহমতে তারা হৃদয়ে একটু হলেও আমি জায়গা করতে পেরেছি। নতুন এসে নবীনগরের মানুষের হৃদয়ে একটু হলেও জায়গা করতে পেরেছি। আশা করি সেটা নবীনগরের মানুষ 12 তারিখে হাত পাখা মার্কায় ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ভাই, পূর্বাঞ্চলের দুজন সাংবাদিক দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখলাম বহুবার করেছেন। আমি চাচ্ছিলাম যে আমার আর কোনো প্রশ্ন নেই, কিন্তু দুটো প্রশ্ন করতে হচ্ছে। এই প্রশ্নগুলি গতকালও কাজী তাপসের কাছে তারা করেছিলেন, কিন্তু আমি এত প্রশ্ন ছিল যে এই প্রশ্নগুলি আমি নিতে পারিনি। আজকে যেহেতু প্রশ্নগুলি আবার এসছে, এই আপনাকে উদ্দেশ্য করে এই প্রশ্ন দুটো হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পূর্বাঞ্চলে একটি নুরনগর থানা নামে একটি প্রস্তাবিত থানা খোকন কাকা যখন এমপি ছিলেন তখনই সেটি করবার কথা ছিল। নাম হচ্ছে প্রস্তাবিত নূরনগর থানা। সেখানকার 6 ইউনিয়ন এবং ওদিকে 3 ইউনিয়ন, 9 ইউনিয়ন নিয়ে একটি আলাদা থানা। সেটি আপনি এমপি নির্বাচিত হতে পারলে এই নূরনগর থানা নিয়ে আপনি কতটা এগোতে পারবেন, বা আপনি এই থানা বাস্তবায়নে কি ভূমিকা রাখবেন? আর সেকেন্ডলি, জুয়েল রানা যিনি গণমাধ্যম কর্মী, তিনি আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যে সাধারণত এমপিদের একটি বিশেষ বাহিনী থাকে। অনেক সময় এমপিরা নিজেরাও সাংবাদিকরা যখন সত্যটা লিখতে যায়, বলতে যায়, কিংবা সেগুলি তুলে ধরে গণমাধ্যমে, তখন এমপি এবং এমপির যারা চেলাচামুন্ডা থাকে তারা সাংবাদিকদের উপর নানাভাবে হয়রানিমূলক মামলা হামলা করে সাংবাদিকদের পর্যুদস্ত করে। আপনি এমপি হলে এই ধরনের ঘটনার কি আবারও পুনরাবৃত্তি ঘটবে, নাকি আপনি সাংবাদিকদের নিরাপদে কাজ করার সুযোগ দেবেন? এই দুটো প্রশ্ন যদি কিছু বলেন। জি ধন্যবাদ। আপনি প্রথমে নূরনগরের থানার কথা বলছেন। আসলে আমি যদি আল্লাহর রহমতে জনগণ আমাকে, নবীনগরের মানুষ যদি আমাকে সংসদে পাঠায়, নূরনগরের মানুষ যদি আমাকে বিপুল ভোট দিয়ে বিজয় করে, আমি তাদেরকে নিয়েই বসবো তারা কি চায়। কারণ এখানে আমার চাওয়া কিছুই হবে না, আমার দলের চাওয়া কিছু হবে না। নূরনগরের মানুষ কি চায় সেটা নিয়েই তাদেরকে নিয়ে বসবো, এবং তারা যদি মনে করে যে এটা আমাদের জন্য করে দেন, আমি তাদের জন্য সেটাই করে দিব। কারণ ওই এলাকার মানুষ কিভাবে শান্তি থাকবে তারা বুঝে, তারা জানে। আমি ঢাকা থেকে বা আমি দূর থেকে আমি কিছু বুঝবো না। তাদের যেভাবে শান্তি পাবে, তাদের যেটা ভালো করবে, আমি সেটাই করে দিব। আর সাংবাদিক বাদীকে বলছেন, সেটা আমি জানি সাংবাদিকরা অনেক লাঞ্ছিত হয়। তাদের নিরাপত্তার জন্য আমি কিছু পদক্ষেপ নিয়ে রাখছি, সেটা আমার মাথায় আছে। এবং সাংবাদিকদের জন্য আমরা কিন্তু অনেক খবর পাই, তাদের ভূমিকা অনেক আছে, সেটা আমাদের মানতে হবে।
এবং তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আমি ইনশাল্লাহ ভালো একটা কিছু করব, যেন তারা আর কোনো নির্যাতিত না হয়। ধন্যবাদ। দেখেন, এত এত নেগেটিভ প্রশ্নে ভরপুর আপনার নানান নেগেটিভ প্রশ্নগুলো আমরা করবার চেষ্টা করেছি, কারণ বারবারই একই প্রশ্ন বারবার যখন এখানে দেয়া হচ্ছে তখন আসলে না করে কোনো উপায়ও দেখছি না। এর মধ্যে উমর ফারুক নামে একজন একটি আপনাকে নিয়ে একটি কমেন্ট করেছে, এটা আমি পড়তে চাই। তিনি লিখেছেন, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। আমি আগে ওনাকে লাইক করতাম না, কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর নজরুল ভাইয়ের সঙ্গে কিছু জায়গায় আসা যাওয়া করতাম। ওনার উঠান বৈঠকে ওনার কথাগুলো এবং ওনার ভাষা ব্যবহারে আমি ভীষণ মুগ্ধ হই। এরপর থেকে আমি সরাসরি ওনার পক্ষ নিয়ে কাজ শুরু করি। ওনাকে এখন মন থেকে ভালোবাসি। জয় পরাজয় যাই হোক, নজরুল ইসলাম নজু ভাইয়ের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। কি বলবেন? জি, ধন্যবাদ ভাইয়া। আমি আশা করব আপনার মতো নবীনগরের প্রতিটি ইসলামী আন্দোলনের কর্মী এবং আমার ইসলামিক ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার সাথে আসেন, মিশেন, দেখবেন আপনারাও এই ভাইয়ের মতো আমার পক্ষ নেবেন এবং হাত পাখার পক্ষ নেবেন এবং হাত পাখা আমাকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। কারণ নবীনগর ভালো কিছু দেখবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে আমাকে বিজয়ী করতে পারে। আবার দেখেন, হাফেজ মাওলানা নামের আগে দেলোয়ার হুসাইন আশরাফি, তিনি লিখেছেন, নবীনগরের কথার মাধ্যমে আমি নজরুল ভাইয়ের কাছে বিনয়ের সঙ্গে জানতে চাই, তার প্রতিটি জনসভায় মাথা পিছু কত টাকা করে দিতে হচ্ছে, বলবেন কি? মানুষের ভাবনা চিন্তা দেখুন। একজন মানুষ আপনার জন্য মানে কি পরিমাণ মন্তব্য, যে প্রাণ থেকে আপনাকে ভালোবাসে। আবার ঠিক হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন আশরাফি তিনি লিখছেন, আপনার প্রতিটি জনসভায় কত টাকা করে মাথা পিছু দিতে হয়, বলবেন কি? জি, ওনাকে ধন্যবাদ। ওনাকে একটা ওনাদের উত্তর দিয়ে দিন। জনসভা শুনেন, ওনারা যদি জনসভা করে থাকে তাহলে এই প্রশ্নটা করতো না। কারণ জনসভায় মানুষ টাকার বিনিময়ে আসে না, জনসভায় মানুষ আসে ভালোবাসার বিনিময়ে। যারা নেগেটিভ প্রশ্ন করে তারা নেগেটিভ থাকবে, তারা কোনোদিন উন্নত হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটি শেষ প্রশ্ন দিয়ে আজকে অনুষ্ঠানে শেষ করতে চাই। সেটি হচ্ছে, গতকালও আমি যে প্রশ্নটি করেছিলাম কাজী তাপস ভাইকে, সেটি হচ্ছে যে আমরা গত 54 বছরে যতগুলো এমপি আমরা পেয়েছি, কোনো এমপির আমলেই নবীনগরে সদরে কোনো এমপির কোনো ব্যক্তিগত অফিস আমরা দেখতে পাইনি। তারা যখন প্রতি মাসে আসেন, আইন শৃঙ্খলা মিটিং এ যোগ দেন, তারপর তারা ডাক বাংলোতে গিয়ে একটু অবসর সময় কাটান, তারপর আবার ঢাকায় ফিরে যান। প্রশ্নটি গতকালও করেছিলাম, আজকেও আপনাকে করতে চাই। আপনি এমপি নির্বাচিত হতে পারলে নবীনগর উপজেলা সদরে, যেটি কাজী তাপসের একটি বিশাল অফিস ব্যক্তিগত আছে, আপনি নির্বাচিত হতে পারলে নবীনগরে আপনি ব্যক্তিগতভাবে একটি এমপির পার্সোনাল একটা অফিস নেবেন কিনা, এবং সেই অফিসে আমি, অপু, অভিজিৎ কিংবা গণমাধ্যম কর্মীরা তো আপনার সঙ্গে যে কোনো সময় আবার টেলিফোনে কিংবা সামনাসামনি বা আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কথা বলার সুযোগ পাই। কিন্তু এমনও মানুষ আছে, ভোটার আছে, অসহায় মানুষ, যারা এমপির সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই, এমপির কাছে তাৎক্ষণিকভাবে তার অভিযোগটা শোনাতে চাই, তার সমস্যাটা শোনাতে চাই, এবং তাৎক্ষণিকভাবে সমস্যাটার সমাধানও টেলিফোনের মাধ্যমে পেতে চাই, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জুনায়েদ পলক, আপনি তার নাম শুনেছেন, তিনি আইসিটি মন্ত্রী ছিলেন, তিনি এটি চালু করেছিলেন তার নাটোর এলাকায়। তিনি ইউনো এবং ওসিকে দুই পাশে রেখে, ডিসিএসপি কে দুই পাশে রেখে এই জনতার কাছাকাছি তিনি চলে যেতেন প্রতি মাসে একটি প্রোগ্রাম করতে, এবং সেখানে যখন সাধারণ মানুষ তাদের থানায় মামলা দিতে গেলে থানা মামলা না টাকা দেন, দালাল ছাড়া থানায় যাওয়া যায় না, যখন কথাগুলি বলেন তখন তিনি সামনাসামনি ওসিকে দাঁড় করিয়ে বলেন যে, ওসি সাহেব, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনি থানায় মামলা নিচ্ছেন না টাকা ছাড়া, এবং দালালদের মাধ্যমে আপনি মামলা নেন, প্রশ্নের জবাব দেন। তখন কিন্তু ওসিরা কাঁপতে 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 তাৎক্ষণিক ওই প্রশ্নকর্তার মামলাটি নিয়ে নেন। আপনি এমপি নির্বাচিত হতে পারলে এরকম মাসে, 2 মাসে কিংবা 3 মাসে এরকম সাধারণ জনতার কথা শুনবার কোনো ব্যবস্থা আপনার ব্যক্তিগত অফিসে সেটি চালু করবেন কিনা?
জি, অবশ্যই। আমি তো আসলে সাধারণ মানুষই আমি। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের নেতা। আমি কিন্তু বড় ইয়ে থেকে নেতা হয়ে আসি নাই। আমার নেতা বানাইছে কে? নবীনগরের সাধারণ মানুষ। তাইলে সাধারণ মানুষের সবচেয়ে অগ্রাধিকার থাকবে আমার কাছে। তারা আমার বাড়িতেও আসতে পারবে। আমি নবীনগর অফিস নিব এবং সেই অফিসেও আসতে পারবে। তাদের আমার ঢাকা অফিস থাকবে, ঢাকাও আসতে পারবে। তাদের দরজা ৪ দিক দিয়ে খোলা থাকবে। আমার নবীনগরের মানুষের জন্য ৪ দিকে দরজা আমার কাছে খোলা থাকবে। টেলিফোনও থাকবে, নবীনগর থাকবে, বাড়িতেও থাকবে। সব জায়গায় থাকবে। কারণ আমি নেতাই তো তাদের। ধন্যবাদ। খুবই চমৎকার। তার মানে আপনি এমপি নির্বাচিত হতে পারলে আমরা একটি নবীনগর উপজেলা সদরে আপনার একটি পার্সোনাল একটি অফিস, যেটি আপনি এখন এইমাত্র বললেন যে আপনি লাউড় ফতেপুর আপনার এলাকাতে একটি করবেন এবং নবীনগর সদরে করবেন। সেখানে সাধারণ মানুষের কথা বলার সুযোগ দেবেন এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমাদের আর কোনো প্রশ্ন নেই। আপনি যদি এবার নবীনগরের কথার মাধ্যমে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আপনাকে ভোট দেওয়ার আমন্ত্রণ জানিয়ে যদি কিছু বলতে চান। জি। ধন্যবাদ গঙ্গদা। আজকে তোর সাথে ভালো মানে কথাবার্তা হয়েছে। প্রিয় নবীনগরবাসী, আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আপনার কাছে আমি একটাই অনুরোধ করছি, আগামী ১২ তারিখ আমাকে হাত পাকা মার্কায় একটি ভোট দিবেন এবং নতুন নবীনগরে আপনার নবীনগর, আপনার স্বপ্ন পূরণের নবীনগর গঠন করার আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, নবীনগর সুন্দর একটি নবীনগর গঠন করার জন্য আমার জন্য কোনো অসম্ভব না। ধন্যবাদ সকলকে। ছোট্ট আরেকটি প্রশ্ন জবাব দিতে হবে। একদম শেষ মুহূর্তে একজন এইচ.এম. জাকির নামের এক ভোটার লিখেছেন, যদি আপনি এমপি হতে না পারেন তাহলে কি নবীনগরবাসীর জন্য আপনার যে সমস্ত প্রতিশ্রুতি আছে সেগুলি করবেন না? মানে আপনি কি আবারও ফিরে যাবেন সেই বিদেশে? আপনার যে সামাজিক কর্মকান্ডগুলো আগেও ছিল সেগুলি কি অব্যাহত থাকবে? যদি এমপি হতে না পারেন? জি, ধন্যবাদ। আসলে আমি কিন্তু প্রতিটি আমার কথাতে সরি। বলি যে আমি নবীনগর পাস হলেও আমি থাকবো, ফেল হলেও থাকবো। পাস হলে সরকারের যে অনুদানগুলো আছে সেগুলো নিয়ে থাকবো। আর যদি ফেল হয়, আল্লাহ যদি না করে, যদি ফেল হই তাহলে আমার যা আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের পাশে থাকবো। নবীনগর মানুষ যেই ভালোবাসা আমাকে দিয়েছে অল্প সময়ে, তাদেরকে আমি ছেড়ে যাব না এবং তাদেরকে ছেড়ে গেলে আমি কষ্ট পাবো, তারা কষ্ট পাবে না। সেই অর্থে আপনি যদি পাশেই থাকেন, যে আমি যেটি আপনাকে অফ দ্য রেকর্ডে কোনো একদিন আপনার সঙ্গে কথা বলার সময় প্রস্তাবনাটা আপনাকে দিয়েছিলাম যে আপনার যে সামাজিক কর্মকাণ্ড আপনি করে যাচ্ছেন, প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকা নাকি আপনি নানান জায়গায় অনুদান দিচ্ছেন। সেক্ষেত্রে এমপি নির্বাচিত হতে পারলে আপনি নবীনগর উপজেলা সদরে একটি পার্সোনাল অফিস করবেন। কিন্তু এমপি নির্বাচিত না হতে পারলেও তো আপনি যেহেতু বলছেন আপনার সামাজিক কর্মকান্ডগুলো আপনি অব্যাহত রাখবেন। সেক্ষেত্রে উপজেলা সদরে একটি অফিস করে সেখান থেকে সারা নবীনগরের যে সমস্ত সমস্যায় অনেক ছাত্ররা পড়াশোনা করতে পারে না, অনেক বাবা-মা তার মেয়েদেরকে বিয়ে দিতে পারেন না, কিংবা অনেক নানান ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে উন্নয়ন কর্মকান্ডগুলো হয় না, যেগুলো আপনি করে আসছেন। সেই কাজগুলো যদি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রেও তো আপনি এমপি না হলেও তো এখানে একটা উপজেলা সদরে একটি অফিস করে সেগুলো কন্টিনিউ করতে পারেন। সেগুলো কি আপনি করবেন? জি, জি, এটা করবো। এটা আসলে আমার মা নাই তো। মার নামে একটা ফাউন্ডেশন করব। সেই ফাউন্ডেশন বাহ! থেকে নবীনগরের মানুষের জন্য কাজ করার জন্য আমি এ অফিসে নিব নবীনগরে। সেটা যেন নবীনগরের মানুষ উপকৃত হতে পারে, সেই ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ। নবীনগরের মানুষ যেন বলতে না পারে। নবীনগরের মানুষ যদি আমি যদি এমপি নির্বাচিত না হতে পারি, আমি নবীনগরে এরকম কিছু কাজ করব, নবীনগরের মানুষ মানে আফসোস করবে যে এই লোকটারে ভোট না দিয়ে ভুল করছে। এরকম করব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ নজরুল ইসলাম। নজরুল ভাই, আপনাকে দ্বিতীয়বারের মতো আপনি এসছেন আমাদের নবীনগরের কথার ভার্চুয়াল টক শোতে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আগামীকাল ৮ ফেব্রুয়ারি আমাদের শেষ এই জনতার মুখোমুখি হবেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি কাজ করছেন, অ্যাডভোকেট এম এ মান্নান। সেই অনুষ্ঠানটিতে আপনাদেরকে আগাম নিমন্ত্রণ জানিয়ে শেষ করবার আগে শুধু বলতে চাই এটুকুই যে নজরুল ইসলাম নজরুল ভাই তার শেষ সমাপনী বক্তব্যে তাকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন এবং শেষ কথাটি যেটি বলেছেন, তিনি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে নাও পারেন
যদিও তিনি বলেছেন যে তিনি যেভাবে ঘুরছেন সারা নবীনগরে, বিভিন্ন জনসভায় যাচ্ছেন, সেখান থেকে মানুষের যে প্রচুর সমর্থন কিংবা ভালোবাসা পাচ্ছেন, তিনি নির্দ্বিধায় বলেছেন যে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এরপরেও যদি তিনি বিপুল ভোটে কিংবা বিজয়ী হতে না পারেন, তিনি তার সামাজিক কর্মকান্ডগুলো অব্যাহত রাখবার জন্য হলো নবীনগর উপজেলা সদরে একটি ব্যক্তিগত অফিস খুলে সেখানকার মাধ্যমে তিনি তার সামাজিক কর্মকান্ডগুলো চালিয়ে যাবেন আনটিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত। তো আমরা এরকম একজন সহজ সরল মানুষকে আজকে এই এমপি প্রার্থী হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কথা বলবার কিংবা বিভিন্ন প্রশ্ন করবার সুযোগ দিয়েছি। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যিনি এমপি নির্বাচিত হন, আমরা তাকেই গ্রহণ করে নিব এবং সেই দিনটির অপেক্ষায় আগামীকাল অ্যাডভোকেট এম.এ. মান্নানের শেষ জনতার মুখোমুখি প্রোগ্রামটি দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভরাত্রি। ধন্যবাদ অভিজিৎ মনি। ধন্যবাদ।